সেই স্বপ্নাদেশে পাওয়া শিবলিঙ্গ। এই যে নবদ্বীপের ধুলি সংগ্রহ এই কৌটার মধ্যে এইভাবে রাখা হয়েছে। এর মধ্যে ধুলিটা হচ্ছে ওই লাল যে কাপড়, লাল কাপড়টির ভেতরে। হ্যাঁ, দেবাদিদেব মহাদেবের চোখের জল থেকে রুদ্রাক্ষর জন্ম, ধুলি এবং ঘাটের জল। আচ্ছা, এটা সবাই সঙ্গে আমলকি, হরিতকি, বয়রা, রুদ্রাক্ষ সব ভক্তরা স্পর্শ করতে পারবেন, দেখতে পারবেন এবং তার আশীর্বাদ পেতে পারবে। এই হচ্ছে সেই স্বপ্নাদেশে পাওয়া শিবলিঙ্গ। এই ধর্মীয় জায়গাগুলি, তীর্থক্ষেত্রগুলি আমি ভ্রমণ করেছি, ঘুরেছি। রুদ্রাক্ষর শুদ্ধিকরণ, রুদ্রাক্ষর প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র, কোন রুদ্রাক্ষ কিবারে পড়তে হবে। তো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। নতুন বছরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 23শে জানুয়ারি। আজ আমি চলে এসেছি কলকাতার খুব কাছেই রানাঘাটে অবস্থিত একটি অলৌকিক শিব মন্দিরে। এই শিব মন্দিরের নাম হলো মহেশ্বর ধাম। প্রায় বছর দুয়েক হচ্ছে এই মন্দিরটি এখানে সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এবং এই মন্দির সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। যতই জানবেন ততই আপনারা অবাক হবেন এই মন্দির সম্বন্ধে। এখানে কিভাবে এই বাবার আবির্ভাব হলো বা এখানে কিভাবে শিব মন্দিরটি গড়ে উঠলো, এটির পেছনে কিন্তু একটি অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে। এই অলৌকিক শিব মন্দির আপনাদের আজকে সুন্দরভাবে দর্শন করাবো এবং এই শিব মন্দিরকে ঘিরে কি অলৌকিক কাহিনী রয়েছে সেটিও আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মহেশ্বর ধামের ঠিকানা দেওয়া রয়েছে, আপনাদের সুবিধার্থে এটা আমি দেখিয়ে দিলাম একটু। এই হচ্ছে মহেশ্বর ধামের সেই বাবা মহাদেবের মন্দির, স্বপ্নাদেশে পাওয়া সেই বাবা মহেশ্বরের মন্দির কিন্তু আপনারা এখন দর্শন করছেন। দেখুন, মন্দিরটি কিন্তু লম্বায় অনেক উঁচু। এখনও কিন্তু মন্দিরের পুরো কাজ কমপ্লিট হয়নি, আর মন্দিরের কাজ কিন্তু কখনোই শেষ হয় না। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে একটা ঢিবি টাইপের করা রয়েছে, তো এই ভেতরটায় মানে এর নিচের দিকটায় সেই স্বপ্নাদেশে পাওয়া যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ কিন্তু এই নিচটায় রয়েছে পাতালে, ঠিক আছে? তো সেটিও আপনাদের দর্শন করাবো অবশ্যই। তারপরে আপনাদের এই দোতলায় যে মেন বড় মহাদেবের বিগ্রহ রয়েছে সেটিও এবারে আপনাদের দর্শন করাবো। তো চলুন আমরা প্রথমে নিচের স্বপ্নাদেশে পাওয়া শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গটি আগে দর্শন করি। তারপর আমরা আস্তে আস্তে এই মন্দিরের যে উপরিভাগ, সেই উপরিভাগে উঠে কিন্তু আমরা সেই মহাদেবের যেই সুন্দর একটি বিগ্রহ, সেই বিগ্রহটাও আমরা দর্শন করব। এবং ওপর দিকে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের নানান জায়গা, নানান স্থানে আপনারা হয়তো অনেকেই ভ্রমণ করেছেন বা অনেক মন্দির আপনারা দর্শন করেছেন, দেখেছেন, সেটা ইউটিউবের মাধ্যমে হোক বা নিজেরা গিয়ে হোক। কিন্তু এখানে যেরকম আপনারা শিবলিঙ্গ দেখবেন, 101টি শিবলিঙ্গ একত্রে একই জায়গায় পুরো গোল করে বেষ্টিত করে এখানে কিন্তু রয়েছে, একদম গোল করে সুন্দর করে 101খানা শিবলিঙ্গ একত্রে। আমি এইটুখানি বলতে পারি, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু প্রথম দেখতে চলেছেন 101খানা শিবলিঙ্গ একত্রে একই জায়গায়। মানে আপনারা দেখে সবাই কিন্তু একবার এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন হর হর মহাদেব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আস্তে আস্তে আমরা মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করি। এটি হচ্ছে মন্দিরের ওপর দিকে ওঠার সিঁড়ি, আর ঠিক এই সিঁড়ির একদম নিচে মানে একদম পাতালে যেটাকে বলা হয়, এই পাতালেই কিন্তু এই সেই স্বপ্নাদেশে পাওয়া শিবলিঙ্গ এখানে বিরাজমান রয়েছেন। এই সিঁড়ি দিয়ে দেখুন আস্তে আস্তে নিচের দিকে নেমে যেতে হচ্ছে। আর এই পাতালের এইখানে সবসময় এই শিবলিঙ্গ কিন্তু জলের মধ্যে থাকে, মানে এখানে জল অটোমেটিক প্রতিদিন কিন্তু জমে যায়। দেখুন, তো এই হচ্ছে সেই স্বপ্নাদেশে পাওয়া শিবলিঙ্গ। দেখুন,
এই হচ্ছে সেই স্বপ্নাদেশে পাওয়া শিবলিঙ্গ। দেখুন আপনারা, আর দেখুন কত জল জমে রয়েছে। এই হচ্ছে সেই শিবলিঙ্গ। আজকে এই অলৌকিক মহেশ্বর ধাম মন্দিরে এসে আমি কিন্তু একটা এক্সট্রা উপরি পাওনা পেলাম। রুদ্রাক্ষ নিয়ে কিন্তু এখানে সুন্দর জ্ঞান প্রদান করা হচ্ছে এবং সেটি ঠিকঠাকভাবে যাতে নির্ণয় করা যায় রুদ্রাক্ষর কোন রুদ্রাক্ষর কী কাজ, রুদ্রাক্ষ কীভাবে ধারণ করতে হয়, কোন সুতো দিয়ে ধারণ করলে কি কাজ হয় রুদ্রাক্ষের, এই সমস্ত কিছু রুদ্রাক্ষ সম্বন্ধে কিন্তু এখানে জ্ঞান প্রদান করা হচ্ছে এবং সেই জ্ঞানের পরে এখান থেকে কিন্তু একটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে প্রত্যেককে। যারা যারা এই কোর্স করতে আসছেন দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ দেখতে পাচ্ছি এখানে এসছেন। আমরা জেনে নেব যে কে কোথা থেকে এসছেন সেটাও জেনে নেব তাদের সাথে কথা বলে। তো আমি কিন্তু এটা একটা অভিনব শিক্ষা কিন্তু এখানে এসে দেখতে পারলাম রুদ্রাক্ষ সম্বন্ধে। আমি এর আগে কখনো শুনিনি, আমি এই প্রথম দেখছি এখানে এসে, আর সেটি কিন্তু আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কিন্তু একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। পুরো সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে। আর আমিও কিন্তু নতুন করে আজকে অনেক কিছু জানতে চলেছি এই রুদ্রাক্ষ সম্বন্ধে এই মন্দিরে এসে। চলুন মন্দিরের অভ্যন্তরে যাওয়া যাক। এই 101খানা শিবলিঙ্গ ভারতবর্ষের কোথাও হয়তো আপনারা এই 101খানা শিবলিঙ্গ একত্রে এক জায়গায় আপনারা কিন্তু কোথাও দেখতে পারবেন না, দর্শন করতে পারবেন না। একমাত্র এই রানাঘাটের এই মহেশ্বর ধামে আসলেই কিন্তু একমাত্র আপনারা এই 101খানা শিবলিঙ্গ একত্রে আপনারা একসাথে দর্শন করতে পারবেন এক জায়গায়। হর হর মহাদেব। এই নামটা দিলে অপসুবিধা হবে। কিন্তু আমরা রুদ্রাক্ষ দুটো রকমভাবে ভাগ করবো, একটা হচ্ছে শুদ্ধ রুদ্রাক্ষ, একটা অশুদ্ধ রুদ্রাক্ষ। শুদ্ধ রুদ্রাক্ষ কোনটা, আচ্ছা, কি বৈশিষ্ট্য থাকলে শুদ্ধ রুদ্রাক্ষ হয়? একটু কথা বলা যাবে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম লালন বিশ্বাস। আপনি এই মন্দির নির্মাণ তো আমি করতে পারি না। আচ্ছা। আমি হয়তো তার দাস হিসাবে আচ্ছা। এই মন্দির নির্মাণের অংশী। এইটুকু সম্পূর্ণ নির্মাণের দায়িত্ব বাবা মহাদেব উনি নিজেই, এই বলে তাকে ছোট করবেন না। এই মন্দিরটাও কত বছর হলো? এটা 2020-তে শুরু হয়েছে। গত 2024-এ যে শিব চতুর্দশী গেছে সেই শিব চতুর্দশীতে উদ্বোধন হয়েছে। আচ্ছা, আপাতত উদ্বোধন হয়েছে, 1 বছর হবে সামনে শিব পুজো এলে। আচ্ছা। আর এই মন্দিরের মানে ওপরে দোতলায় এসে আমি দেখছি সুন্দর এখানে একটি কোর্স করানো হচ্ছে কিছু একটা, কি এটা একটু যদি বলেন? হ্যাঁ, এইটা দেখুন সম্বন্ধে কিছু। বাবা দেবাদিদেব মহাদেবের মন্দির। হ্যাঁ, দেবাদিদেব মহাদেবের চোখের জল থেকে তো রুদ্রাক্ষর জন্ম, আচ্ছা, এটা আমরা জানি। সেই রুদ্রাক্ষ মানুষের মঙ্গলের জন্য দেবাদিদেব মহাদেব সৃষ্টি করেছেন। এই রুদ্রাক্ষ ধারণ করার যে নিয়ম এবং রুদ্রাক্ষ কার কতমুখী লাগবে, আচ্ছা, সেই বিষয়ে একটা কোর্স করানো হচ্ছে। আচ্ছা। এবং প্রেডিকশন শেখানো হয়।
একদম নতুন অভিনব আধুনিক পদ্ধতিতে প্রেডিকশন শেখানো হয়। দেখুন যে প্রেডিকশনের কপি রয়েছে এটা। আচ্ছা এই ছকটাই সবাইকে শেখানো হচ্ছে। আচ্ছা এই ছকে 18টা প্রশ্ন আছে। আচ্ছা এই 18টা প্রশ্নের মাধ্যমেই কার কতমুখী রুদ্রাক্ষ লাগবে সেটা বেরিয়ে আসবে। এই কোর্সটাই করানো হচ্ছে। আচ্ছা, আর এই এটা আমাদের সূচি, আচ্ছা কোর্সের সূচি। কোর্সের সূচি, এটা কি একটু দেখাতে পারি আমার দর্শক? ঠিক আছে, কোর্সের সূচি এটা। এই যে আমাদের আচ্ছা। প্রশ্নগুলি, এখানে 18টা প্রশ্ন আছে। আচ্ছা এই প্রশ্নগুলির পরিপ্রেক্ষিতেই কিন্তু আচ্ছা। এই প্রেডিকশন করানোর যে ব্যাপারটা, এই ছকে এই প্রশ্নের উত্তর যখন ছকে দেওয়া হবে, আচ্ছা। তখন কার কতমুখী রুদ্রাক্ষ তার শরীরের সামগ্রিক মঙ্গলের স্বার্থে লাগবে সেটা বেরিয়ে আসবে। আচ্ছা, এই পুরো কোর্সটা আপনি আর কি করাচ্ছেন এখানে? হ্যাঁ, বাবার আশীর্বাদে আমি মোটামুটি। এবং এটা করতে কি কোনো কিছু এন্ট্রি করতে হয় বা কিছু করতে হয়? হ্যাঁ, এটা একটা নিয়ম থাকে, কারণ একটা একটু যদি কোর্স তো। নিয়মটা একটু বলেন তাহলে এখানে ভালো যারাই হতো। আসবেন তারা আগে ফোনে তাদের নাম লেখানোর ব্যাপার থাকে, আচ্ছা। এবং মাসে 2 দিন ডেট দেওয়া হয়। আচ্ছা ছুটির দিন দেখে রবিবার ফেলানো হয়, 12টা থেকে ট্রেনিংটা হয়। তার আগে নাম লিখিয়ে তাদের ওই ব্যাচে এর নাম এন্ট্রি করতে হয়। 2 কপি ফটো, যে কোনো একটি ফটো আইডেন্টি প্রুফ তাকে সঙ্গে আনতে হবে, এবং যে এলাকা থেকে উনি আসবেন সেই এলাকার নাম এখানে নথিভুক্তিকরণ থাকবে। আর তারা এই কোর্সগুলি শিখে তাদের এলাকায় মানুষের পাশে এই রুদ্রাক্ষ নিয়ে সঠিক পরামর্শদাতা হিসাবে বাবা মহেশ্বর ধামের প্রতিনিধিত্ব করবেন। এটা প্রথম আমি জানলাম। হ্যাঁ, এটা প্রথম, সারা জগতে কোথাও নেই, আমি কখনো বিশ্বের কোথাও কোথাও আর কি নেই। দেখিনি। এটা এত আমাদের এই জায়গায় 1.5 মাস হলো এই কোর্সটা, বাবার আশীর্বাদে এই ছকটা পাওয়া। ওনার কৃপা ছাড়া এই ছক কখনোই তৈরি করা সম্ভব নয়। কেননা আমি জাস্ট এই কিছুদিন হলো, জাস্ট 7-8 দিন হলো প্রয়াগরাজ থেকে আসলাম, সেই মহাকুম্ভ থেকে। তো ওখানেও নানান ধরনের, তো নাগা সাধু থেকে নানান ধরনের মনীষীরা এসছেন স্নান করার জন্যে। এই মহাকুম্ভ বলে কথা, 144 বছর পর হচ্ছে। তো সেখানেও প্রচুর, যেরকম ভালো সাধু সন্ন্যাসীরা রয়েছেন, সেরকম কিন্তু প্রচুর মানে ভণ্ড সাধু সন্ন্যাসীরাও ঘুরে বেড়াচ্ছেন, যেটা আমরা নিজেরা প্রমাণ পেয়েছি গিয়ে, নানান ধরনের প্রমাণ পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে অনেকে মানে 2 নম্বরই রুদ্রাক্ষ নিয়ে ওখানে কিন্তু অনেক ধরনের ব্যবসা চলছে, আমরা যেটা লক্ষ্য করলাম। একদম একদম। কিন্তু এই ধরনের কোর্স আমি ওখানেও কোথাও আর কি দেখতে পেলাম না বা জানতে পারলাম না যে এই ধরনের রুদ্রাক্ষ নিয়ে পরামর্শ সুন্দরভাবে কোর্স করানো হয়। এটা একটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমার যে দর্শকবৃন্দরা দেখছে আপনার আজকে এই ভিডিওটি, তো তাদেরকে কি মানে আপনি পরামর্শ দিতে চাইছেন এই রুদ্রাক্ষ নিয়ে? দেখুন, আমি সবাইকে অনুরোধ করব, যারা এই বিষয়টাকে ভালোবাসেন, বাবা মহাদেব, রুদ্রাক্ষ, হ্যাঁ। ধর্ম, এই ব্যাপারটাকে যারা ভালোবাসেন, তাদেরকে বলবো আপনারা অন্তত এই বিষয়টা জানুন, আসুন, একদিন সময় দেবেন, 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, বিষয়টা শিখে নিয়ে আপনার এলাকায় মানুষের পাশে দাঁড়ান। বিভিন্ন রকম সমস্যার থেকে বের করে আনার ক্ষমতা এই রুদ্রাক্ষ ভেতরে রয়েছে, কিন্তু সঠিক রুদ্রাক্ষ নির্বাচন করার মানুষের অভাব। এইটাই। এটা আপনি ওখানে আপনারা আসুন, এসে অন্তত সঠিক রুদ্রাক্ষ ধারণ করানোর মানুষ হিসাবে আপনি সেই জায়গায় তাদের পাশে গিয়ে দাঁড়ান। আপনি বলছেন এখানে যদি এসে রুদ্রাক্ষ সম্বন্ধে ক্লাসটা করে তারা, যারা আসবে, তারা মানে সঠিকভাবে রুদ্রাক্ষটা চেনার সক্ষমতা তাদের হয়ে হ্যাঁ, যাবে একদম। সঠিক রুদ্রাক্ষ চেনানো, প্রেডিকশনটা চেনানো, রুদ্রাক্ষ শুদ্ধিকরণ, রুদ্রাক্ষর প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র, কোন রুদ্রাক্ষ কী বারে পড়তে হবে, আচ্ছা। কটার সময় পড়তে হবে, প্রচুর নিয়মাবলী একদম আর কি কোন আছে সুতো দিয়ে রুদ্রাক্ষ। পড়তে হবে, আচ্ছা, এগুলি সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হয়। আর এইভাবেই যদি মানুষ এই রুদ্রাক্ষ ধারণ করেন, আমাদের বিশ্বাস যাতে রুদ্রাক্ষ 100% কাজ করবে তার সামগ্রিক মঙ্গলের স্বার্থে। আচ্ছা, কিভাবে এখানে আসতে পারবে তারা ক্লাস করার জন্য, বা কোন ফোন নম্বরে তারা ফোন করে এখানে নাম লিখাবে, সেটাই একটু বলে দেন। হ্যাঁ, আমাদের তো ধামের যে ফোন নম্বর রয়েছে 8918572146। এখানকার ঠিকানা হচ্ছে বাবা মহেশ্বর ধাম, গ্রাম পোস্ট ঘোলা, থানা গাংনাপুর, ব্লক রানাঘাট 2, জেলা নদিয়া, পিন নম্বর 741238। আচ্ছা, রানাঘাট স্টেশনে আসতে হবে, যে যেখান থেকে আসুক না কেন রানাঘাট স্টেশনে আসতে হবে। রানাঘাট স্টেশনে এসে রানাঘাটের 3টে ওভারব্রিজ, সব থেকে মাঝের যে বড় ওভারব্রিজটা, ওই ওভারব্রিজে উঠতে হবে। উঠে পূর্ব দিকে, অর্থাৎ যেদিকে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম পড়বে, সেই দিকে তাকে একদম প্ল্যাটফর্মের শেষে এসে তাকে নামতে হবে। নেমে বাঁদিকে 3-4 মিনিট হাঁটলে ওখানে অটো স্ট্যান্ড আছে। আচ্ছা। সেই অটো স্ট্যান্ডে করে যদি বলা হয় যে আমি ঘোলায় যাব,
বাবা মহেশ্বর ধামে যাব, মহেশ্বর। তারাই মহেশ্বর ধামে, বাবা মহেশ্বর ধামের একদম সামনে এসে নামিয়ে দেবেন। আর নাম লেখালে কতদিন পরে সে ক্লাসে এখানে জয়েন হ্যাঁ, করতে ক্লাস তো পারবে? বললাম যে মাসে 2 দিন। মাসে 2 দিন। ধরুন আগামীকালকে ক্লাস আছে, যদি আজকেও কেউ নাম লেখাতে পারেন আচ্ছা। তাহলে আমরা বলে দেবো কালকেই ক্লাস আছে, আপনাকে যদি আচ্ছা, আচ্ছা। আসতে পারেন আসবেন, যদি তার অসুবিধা না থাকে। আচ্ছা এবং ডেটগুলো বলে দিই আমরা, যেমন আজকে 23শে জানুয়ারি ক্লাস রয়েছেন, অনেকে 15 দিন 20 দিন আগেও দেখুন, এই যে আজকে এসেছেন সবাই 15-20 দিন আগেও কিন্তু নাম লিখিয়েছেন, আবার কালকেও নাম লিখেছেন একজন দুজন এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, আবার সবাইকে আগেও- নমস্কার জানাই আমার তরফ থেকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি শুভেন মণ্ডল, হাওড়ার বাগনান থেকে। হাওড়া বাগনান থেকে এসেছেন। আচ্ছা আচ্ছা কাকা, আপনি কোথা থেকে এসেছেন? ঢাকুরিয়া থেকে এসেছেন। আচ্ছা আচ্ছা, আপনারা কি করে মানে এত দূরের? ইউটিউবের মাধ্যমে জেনেছি। ইউটিউবের মাধ্যমে জেনেছেন? আচ্ছা আচ্ছা, বাহ, খুবই ভালো। শুনতে পাচ্ছেন আপনারা যে কত দূর দূর থেকে কিন্তু এখানে এসছেন এই রুদ্রাক্ষ সম্বন্ধে জানতে। আমি আরও কিছু মানে এখানে যারা এসছে তাদের থেকে কিন্তু জেনে নেবো যে তারা কোথা থেকে এসছেন, আপনারা একটু জেনে নিন। আচ্ছা, আপনি কোথা থেকে? আমি সোদপুর থেকে এসেছি। সোদপুর থেকে এসছেন। তা আমি একটা ইউটিউবের একটা ব্লগ দেখেই আমি এসেছি। আচ্ছা আচ্ছা প্রথম মানে উনি বলেছে, ওখান থেকেই আমি এসেছিলাম। আচ্ছা, আপনি আজকেই প্রথম? আপনার আজকে আমি প্রথম। আচ্ছা, ক্লাসটা আপনাদের খুবই ভালো লাগছে তো? খুব ভালো, অভিনব। আচ্ছা, আপনি কোথা থেকে? সোদপুর থেকে এসেছি। সোদপুর থেকে। আচ্ছা, আপনিও? আমি দমদম দুর্গানগর। দমদম দুর্গানগর, বাহ, অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু এসছেন দেখতে পাচ্ছেন আপনারা। আর আপনাদেরও যদি রুদ্রাক্ষ সম্বন্ধে প্রকৃত ধারণা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এখানে চলে আসুন। মানে এটা একটা মানে অভিনব একটা কিন্তু ক্লাস মানে রুদ্রাক্ষ সম্বন্ধে। তো আমি বলবো খুবই একটা ভালো ব্যাপার এটা, আপনারা এসে জানার চেষ্টা করুন অন্তত। কেননা রুদ্রাক্ষ নিয়ে যেভাবে চারিদিকে মানে ভুল মানে কিছু বোঝানো হচ্ছে মানুষদের, ভুলভাবে মানুষকে দেওয়া হচ্ছে, অনেক মানে টাকার বিনিময়ে ভুল জিনিস দিয়ে দিচ্ছে, সেটার থেকে কিন্তু আপনারা অনেকটাই অনুগত হয়ে যাবেন খুব ভালোভাবে। এবং আপনি আপনার চারপাশেও কিন্তু এই রুদ্রাক্ষ সম্বন্ধে একটা পূর্ণ ধারণা কিন্তু সবাইকে শিক্ষা দিতে পারবেন। যাই হোক, ওনার ক্লাসের বিঘ্ন ঘটালাম অনেকক্ষণ ওনার সঙ্গে কথা বলে। তো যাই হোক, এখানে একটি সার্টিফিকেট উনি দেখাচ্ছেন, এটা কি একটু যদি বলেন? এটা আমাদের ট্রেনিংয়ের শেষে এই সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা এবং এটা মোটামুটি বৈধ সার্টিফিকেট। আচ্ছা ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে তারা এই সার্টিফিকেটের বলে রুদ্রাক্ষ নিয়ে প্রেডিকশন করার ক্ষমতা তাদের থাকবে। আচ্ছা এর ব্যাপারে যদি কোনো রকম কোনো অসুবিধা কিছু হয় তার জন্য ধাম কর্তৃপক্ষ দায়ী থাকবে এবং সেটার দায়িত্ব রেসপন্সিবিলিটি আমাদের থাকবে। আচ্ছা আচ্ছা, এটা এত বড় এই সেই গ্যারান্টি certificate। থাকবে। বাপরে বাপ, বিশাল ব্যাপার, দেখুন এই সেই সার্টিফিকেট। আর এখানে এন্ট্রি করতে গেলে খরচপাতি এটা ফোনে যোগাযোগ করে নিতে হবে, কারণ যোগাযোগ একটু কোর্সের ব্যাপারে তো একটা দক্ষিণা থাকে। আচ্ছা, তারপরে ধামে এলে তার একটা কিছু নিয়ম কারণের ব্যাপার থাকে, একটা আচ্ছা, পুজো আচ্ছা। দেওয়া হোক, একটা ভোগের ব্যাপার সেটা হোক। ফোন করলে আপনারা হ্যাঁ, এটা বলে ফোনে দেবেন জেনে আর কি। নিন। এটা খুব সাধ্যের মধ্যে, আচ্ছা। একদম সামান্য কিছু ধরে নিতে পারে, কারণ এটা একটা কোর্স বলে কোর্স কখনো এরকম আচ্ছা হয় না। আচ্ছা 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 আর এটা কোনো রকম পুঁজির কোনো ব্যাপার নেই যে কেউ মনে করবে না আমি রুদ্রাক্ষ দিয়ে কাজ করবো, অনেক পুঁজির দরকার, তাহলে আমি যোগাযোগ করে আমার লাভ নেই, এরকম কোনো ব্যাপার নেই। একদম জিরো পুঁজি, শুধু এই কোর্সটা শেখার জন্য যেটুকু তার একটা দক্ষিণা মতো, এটা বাদ দিয়ে বাকিটা একদম বিনা পুঁজিতে সে রুদ্রাক্ষর কাজ শিখে তার এলাকায় এই রুদ্রাক্ষ নিয়ে সঠিকভাবে মানুষের পাশে দাঁড়িয়ে পরামর্শ দিয়ে সেখান থেকেও সে কিন্তু কিছু পয়সা রোজগার করতে পারবেন এবং তার সৎভাবে এটা আচ্ছা সৎভাবে করতে পারবেন, এটা আমরা বলতে পারি। আর এই রুদ্রাক্ষর ব্যাপারে দেখুন, শারীরিক এবং মানসিক শরীরের বিভিন্ন রকম রোগ ব্যাধির ব্যাপারগুলো রয়েছে, সেটাও কিন্তু সম্ভব সেখান থেকে প্রতিরোধ করা, মুক্তি পাওয়া। মুক্তি পাওয়া সম্ভব। মানসিক সমস্যার জন্য তো আছেই, তার সঙ্গে শারীরিক যে সমস্যাগুলি, এর পদ্ধতিগুলো কীভাবে কী হয় সব ট্রেনিংয়ে বলে দেওয়া থাকবে। আজকে যেহেতু ট্রেনিং হচ্ছে, এনাদের সঙ্গে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আর ট্রেনিংয়ের যে বিষয়গুলি সেগুলি যারা আসবেন তারা ট্রেনিংয়ে এসে জানবেন। হ্যাঁ, তো যাই হোক, আমি একটু মহাকুম্ভের জল নিয়ে এসেছিলাম আর কি, বাহ, বাহ, সেটা যদি আপনাকে না, না, একটু অবশ্যই, দিতে পারি অবশ্যই। আমারই দিয়ে খুব আসুন। ভালো লাগে। আমাদের সবাইকে দিন। হ্যাঁ, আমি আপনার হাতে দিয়ে দিচ্ছি, আমাদের সবাইকে একটু করে যদি দিয়ে দেন তাহলে আমরা ভালো সমৃদ্ধ লাগবে হই। আমার আর কি। একদম একদম একদম, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, পুরোটাই আপনি রাখেন, যে আমি অনেককেই দিয়েছি, এটা পুরোটাই আপনি রাখেন, সবাইকে অল্প অল্প করে দিলেই হবে, একটু ছিটিয়ে দেন। কেননা অনেকেই পৌঁছাতে পারছে না, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, এর পরের প্রজন্ম এই মহাকুম্ভ আর পাবে না। তো আমার ভাগ্য, ভগবান আমাকে নিয়ে গেছে সেই জায়গায়, হয়তো সেখান থেকে আমি এসে এই জন্য জল নিয়ে এসে অন্তত সবাইকে দেওয়ার চেষ্টা করছি, যতজনকে পারছি দেওয়ার চেষ্টা করছি আর কি। আবারও যাব মহাশিবরাত্রির দিন, তখন আবার নিয়ে এসে জল দেবো সবাইকে।
স্যার কিন্তু সবাইকে সেই মহাকুম্ভের জল ছিটিয়ে দিচ্ছেন এবং পুরো মন্দির চত্বরেও কিন্তু উনি সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছেন। মহাকুম্ভের জল বলে কথা, এটা তো এর মহত্ব আর বলার কিছু নেই। দুই পাশে মুখ তো এই মুখে আমরা গুনে নিলাম যে 7টা মুখ, তাহলে 7 মুখের রুদ্রাক্ষ, অথচ পেছনে কি আমরা 7টা মুখ এক জায়গায় পাচ্ছি না। যদি সেটা হয় তাহলে সেটাকে অশুদ্ধ রুদ্রাক্ষ ধরে নিতে হবে। আর সেই রুদ্রাক্ষের কোনো কাজ নেই, ওই রুদ্রাক্ষ মানে কোনো দিকেই ফেলানো যাবে না। যদি মনে হয় আমি 6-এর দিকে ফেলবো, হবে না, ও তো 7 দিয়ে শুরু, শেষ হয়েছে 6-এ, তাহলে ওটা বাতিল। ওই রুদ্রাক্ষ অশুদ্ধ রুদ্রাক্ষ বলা হয়। ওই রুদ্রাক্ষ ধারণ করলে কোনো রকম কোনো কাজে আসবে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি কোনো রুদ্রাক্ষর ক্যানেলগুলি, ধরুন এই যে ক্যানেলটা তৈরি হচ্ছে, কোনো একটা রুদ্রাক্ষ শিরা তৈরি হচ্ছে, তাই না? আমরা যে শিরাগুলো বললাম, চিটে, আমরা বাংলা কথায় চিটে বলি, তাহলে চিটে যদি থাকে তার মধ্যে তো প্রাণ শক্তি নেই, অঙ্কুর নেই। প্রাণ শক্তি যার মধ্যে নেই সেটা অশুদ্ধ রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ বীজও ওরকম হতে পারে, কাঁচা রুদ্রাক্ষ পেড়ে নিয়ে সেই রুদ্রাক্ষটাকে আমরা চিটে হিসাবে, অত ওর মতো প্রাণ শক্তি তৈরি হয়নি, ওটাকে লাগালে কখনই কি চারা বেরোনো সম্ভব হতো না, সেটা মার্কেটিং হচ্ছে। এগুলো অশুদ্ধ রুদ্রাক্ষ। এই 1 নম্বরটা একবার বলুন। 1 নম্বর হচ্ছে, যদি রুদ্রাক্ষ শিরার মুখ শুরু থেকে শেষ একই রকম কাউন্টিং এ থাকে। এপাশে গুনবেন, দেখবেন 7টা শিরা, এটাকে উল্টে দিয়ে গুনবেন 7টা শিরা। অর্থাৎ কখনো যদি মাঝপথে যদি কেটে যায়, ধরুন 7টা শিরা, এই যে এখানে যদি আমরা শিরা গুনি 1 2 3 4 5 6, 6টা শিরা ধরলাম, এটা 6 মুখী, তাহলে এখানেও কিন্তু 6টা দিয়ে শুরু, এখানেও কিন্তু 6টা দিয়ে শেষ। এই ধরনের রুদ্রাক্ষ যদি হয় তাহলে সেটা শুদ্ধ রুদ্রাক্ষ, যদি না হয় তাহলে অশুদ্ধ রুদ্রাক্ষ। যদি কোনো লাইন কেটে যায়, লাইনের ভেতরে ব্লক তৈরি হয়েছে, সেটাও অশুদ্ধ রুদ্রাক্ষ। যদি অল্প বয়সী রুদ্রাক্ষকে বেড়ে নিয়ে তার বীজ বের করা হয়, সেটাও অশুদ্ধ রুদ্রাক্ষ, কারণ তার মধ্যে প্রাণশক্তি নেই, ওটা অঙ্কুর হওয়ার ক্ষমতা নেই তার মধ্যে। এই ধরনের রুদ্রাক্ষগুলি ধারণ করানো নিজেরাও করবেন না, কাউকে করার পরামর্শ দেবেন না, কারণ তার মধ্যে কোনো কাজ থাকবে না। দুটো তো বোঝা যাচ্ছে। বন্ধুরা, এইভাবে আমরা শুনে নেব এই মন্দির নির্মাণের পেছনে যে কি অলৌকিক কাহিনী রয়েছে, যিনি এই স্বপ্নাদেশের মাধ্যমে এই মহেশ্বর ধাম নির্মাণ করিয়েছিলেন। তার মুখ থেকে কিন্তু আমরা এবারে সব কিছু শুনে নেব এই মন্দির নির্মাণের পেছনে যে কি অলৌকিক কাহিনী রয়েছে। তো চলুন শুনে নিই আমরা সেই অলৌকিক কাহিনী। এই মন্দির এখানে নির্মাণ হওয়ার আগে কি ব্যাপার ঘটেছিল আপনার সাথে, সেটা যদি একটু বলেন আর কি। নমস্কার, হ্যাঁ। আমি লালন বিশ্বাস। আচ্ছা। ছোটবেলা থেকেই আমি দেখেছি আমার ঠাকুরদা, বাবা এনারা শিবের উপাসনা করতেন। আচ্ছা সেভাবে আমিও ওইভাবেই আমি শিবকেই চিনেছি, আচ্ছা ওনাকেই আমি আমার নিজের রক্তের কেউ এভাবেই, যেহেতু ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছি ছোটোবেলায়, আচ্ছা আমি সেখান থেকেই বাবা মহেশ্বরকেই মানে রক্তের সম্পর্কের মধ্যে জড়িয়ে নিয়ে আমি এনাকে নিয়ে একজন ভগবান বা কিছু এরকম ব্যাপারটা আমার মধ্যে নেই। আমার নিজের কেউ, আচ্ছা আচ্ছা আমার কেউ। আমি কোনো রকম কোনো অসুবিধা হলে, কোনো সমস্যা মনে হলে এনার কাছে আশ্রয় নিতাম, এনার কাছে নালিশ করতাম, বলতাম। আমার বহু রকম সমস্যা থেকে আমাকে উঠিয়ে নিয়ে এসছেন এবং আগামীতেও সেই ভরসা রয়েছে। আর এই যে ধামের নির্মাণ, এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা, ইচ্ছা ছিল, ইচ্ছাটা ভেতরে ছিল। কিন্তু এটা যে 2020 সালে লকডাউন হয়েছে, তার ঠিক কদিন আগেই হঠাৎ করে কোনো জায়গা থেকে মিস্ত্রি এসে বললেন যে আপনার বাড়িতে মন্দির হবে, কোথায় মন্দির হবে। তাই বললাম, দেখুন আমাদের তো মন্দির হওয়ার কথা কিছু বলিনি, আমরা তো কাউকে খবর দিইনি, আপনারা কোথা থেকে জানলেন বা কীভাবে খবরটা পেলেন? বলছে না, আমাদের কেউ বলেছে। আচ্ছা ঠিক সেইভাবেই আমি তখন মাকে জিজ্ঞাসা করলাম যে মন্দিরের কথাটা দীর্ঘদিনের আলোচনার মধ্যে রয়েছে, তাহলে কী করা যাবে, এটা তো মন্দির করার ব্যাপারে এসছেন। তখন উনি এই জায়গাটাকে দেখানো হলো। এই জায়গায় অনেক বেলগাছ ছিল এখানেই, তার কিছু বেলগাছ এখনো রয়েছে, দেখছেন। আচ্ছা, মানে পুরো বেল গাছের বাগান বলতে পারেন, এটা বিশাল বন বলতে পারি আর কি। প্রচুর বেল গাছ, একদম আমার জন্মের আগের থেকে, তাও 1500 অনেক, টোটাল জায়গাটাই। ওরে বাপ রে বাপ, এই সুবিশাল জায়গা পুরো বেল গাছের। বেলের চারা দেখলি আমি তো কেটে ফেলি, তাই প্রচুর বেল গাছ এখনো দেখতে পাচ্ছি। হ্যাঁ, চারিদিকে অটোমেটিক বেল গাছের ব্যাপার, কোনো লাগানো লাগে না। সেই জায়গা থেকে বেল গাছ মানে আমরা প্রয়োজনে অনুষ্ঠানের সময় কেটে ফেলতে হয়। আচ্ছা।
আবার কোথা থেকে বেল গাছ হয়ে যাচ্ছে সব। এই জায়গাটা এরকম, অন্য গাছ না হোক বেল গাছ কিন্তু হয়েই যাচ্ছে। আচ্ছা, এটা এই একটা ব্যাপার আর হচ্ছে। এই শিবলিঙ্গ যেটা মাটির নিচে যে দেখলাম, এই শিবলিঙ্গর ওখানে কি জল দেখলাম কত, এই জলটা কি মানে জলটা এই automatically, গত শ্রাবণ মাসের লাস্ট সোমবার, হ্যাঁ মানে প্রথম 3টে সোমবার আমরা যথারীতি পুজো দিয়েছি, সব ভক্তরা এসেছেন, কোনো অসুবিধা হয়নি। লাস্ট সোমবারে হঠাৎ করে গর্ভগৃহ জলে ভর্তি, বাবা নিজে একদম ডুবে যাওয়া। আচ্ছা আমরা তাড়াতাড়ি করে সকাল সকালে কিছু চেষ্টা করেছি কিছু জল বের করে দেওয়ার, কিন্তু ভক্তদের চাপে আমরা সেটা বের করে উঠতে পারিনি। আমরা ভক্তদের ছেড়ে দিয়েছি, তার মধ্যেই ওই জলের মধ্যেই পুজোটা হয়েছে। জলের মধ্যেই পুজো। সেখান থেকে এই পর্যন্ত এখনো জল শুকায়নি, আমরা আর পরে বের করার চেষ্টা করিনি, বের করিনি। ভক্তদের অনুরোধে ওই জলটাই বিভিন্ন রকম মানুষে নিয়ে যাচ্ছেন বা আচ্ছা, তাদের আচ্ছা, একটা আচ্ছা, আধ্যাত্মিক শক্তি পাচ্ছেন ওখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমরাও আনন্দিত। আর এটা আপনি স্বপ্নাদেশে, আপনাদের একটা ব্যাপার তো থাকবেই, বাবার একটা আচ্ছা। ইচ্ছা না থাকলে তো এটা হয় না। আচ্ছা সেটা তো কিছু ব্যাপার থাকে যেগুলি হয়তো সবাইকে বলে বোঝানো যাবে না। আচ্ছা, এগুলি সবকিছু, অনুভবের বিষয়। হ্যাঁ হ্যাঁ সবকিছু বলা তিনি যাবে। আসবেন বা এটা দর্শন করবেন, তার ভেতরে সে অনুভবের জায়গা থেকে যদি ভাবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা একটা বাবার অলৌকিক কিছু কৃপা ছাড়া এটা সম্ভব নয়। অবশ্যই আর নিচে যে শিবলিঙ্গটা, ওটাই কিন্তু আমাদের আসল স্বপ্নের আর কি। দর্শন, কিন্তু ওটাই দর্শন মেন, হ্যাঁ মেন, কিন্তু ওইটাই। একটা গর্ভগৃহ মাটির থেকে 9 ফুট নিচে, হ্যাঁ। মানে এখান থেকে 9 ফুট নিচে ওনাকে হ্যাঁ। রাখা হয়েছে। আর তারপরে যে 101 শিবলিঙ্গর ব্যাপারটা রয়েছে, এটা তো জগতে কোথাও নেই। এটা কোথাও সারা নেই। পৃথিবীতে প্রথম বাবার আবির্ভাব। 101 শিবলিঙ্গ একত্রে, চক্র আকারে, চক্র আকারে। চক্র আকারে 101 চক্র শিবলিঙ্গ। আশ্চর্য একটা শিবলিঙ্গ। এটি কি মানে আপনার মাথা থেকেই এইটি, আমার মাথা থেকে কেন আসবে, বাবার মাথা থেকে হয়তো এসেছেন। মানে আপনার উনি- দ্বারাই আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এবার এর একটা তথ্য আছে যে আমরা জানি যে পৌরাণিক দর্শনে যে অনেক বড় দানব দৈত্য যারা, তাদের বিনাশ হয়েছে আচ্ছা 100টা পাপ করার পরে। এটা জানেন, দেখবেন। আচ্ছা, হ্যাঁ সেক্ষেত্রে 101 শিবলিঙ্গ মানে 100টা পাপ করার পরেও যদি কেউ বাবার শরণে এসে আশ্রয় নেয় এবং জল নিবেদন করে, তাহলে তো ওই 100টা পাপ তার 100টা শিবলিঙ্গের সঙ্গে খণ্ডন হলো, আচ্ছা, এবং আচ্ছা। একটা শিবলিঙ্গে অতিরিক্ত জল নিবেদনের জন্য তার আবার সে পুনরায় সুস্থ জীবনে আসতে পারবেন, এটাই আমাদের বিশ্বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জন্য খুবই মানে এই দর্শনটা বিশাল ব্যাপার এটি একটি, মানে এবং- ভাবলেই মানে শরীরে একটা কাটার মতন এটা দিয়ে উঠছে আর কি, এরকম একটা এবং ব্যাপার। আমি তো আমি ব্যক্তিগতভাবে 2001 সাল থেকে বিভিন্ন জায়গায় যখন ভালো লাগতো না, তখন ঘুরতে বেরোতাম, এবং বেশিরভাগ এই ধর্মীয় জায়গাগুলি, তীর্থক্ষেত্রগুলি আমি ভ্রমণ করেছি, ঘুরেছি আচ্ছা যতদূর সম্ভব। আচ্ছা বাবা যেখানে যেখানে নিয়ে গেছেন, যেখানেই যেতাম সেখান থেকে একটু ধুলি সংগ্রহ করে নিয়ে আসতাম। আচ্ছা সেই ধুলি সংগ্রহ করতে করতে আজকে 2025 সালে পড়েছি। আচ্ছা 24-এর গরমের ছুটি এবং পুজোর ছুটি, আচ্ছা যেহেতু বাবার আশীর্বাদ আমি স্কুলে একটু ডিউটি করি, আচ্ছা আচ্ছা। সেই সুযোগে আমি লাস্ট ভ্রমণ আপনি করেছি। প্রাইমারি স্কুল হ্যাঁ, শিক্ষক হ্যাঁ, আর কি? আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ওই ধুলিগুলি সংগ্রহ হয়েছে, এবং আমরা চেষ্টা করছি যে এই কতগুলি জায়গার 108টা ধুলির সংগ্রহ আমরা রাখবো সংগ্রহশালার মধ্যে। আচ্ছা সেই 108টা ধুলি অলরেডি সংগ্রহে আমাদের চলে এসেছে, বিভিন্ন 108 রকম ভাবে, জায়গার আর কি বিভিন্ন চলে রকম ভাবেই, যেভাবেই হোক। অনেক ক্ষেত্র হয়তো মনে নেই কিভাবে ধুলিটা সংগ্রহ হয়েছে, তো সেইগুলি আমাদের এই সব ধামে পুণ্যার্থীরা আর কি পুণ্যার্থীদের দিয়ে মাধ্যমে, গেছেন আর কি, মাধ্যমে নিজের উদ্যোগেই বেশিরভাগই। অনেকে দিয়ে হ্যাঁ, গেছেন এই আর কি। অনেকটা 12 আনাই নিজের উদ্যোগেই, আচ্ছা, বাকিটা আচ্ছা। হয়তো কারোর মাধ্যম দিয়ে এসছেন এই ধুলিগুলি, সেইগুলি আমাদের স্থাপন করা হবে। আর সেই ধুলিটা অলরেডি রেডি হয়ে গেছে। আগামী আচ্ছা। 2025-এর যে শিব চতুর্দশীটা পালিত হবে, তখন এই ধুলির এবং ওই ঘাটের জল, আচ্ছা ধুলি এবং ঘাটের জল, আচ্ছা এটা সব ভক্তরা স্পর্শ করতে পারবেন, দেখতে পারবেন, এবং তার আশীর্বাদ পেতে পারবেন। পেতে পারবে। হ্যাঁ, সেটা আচ্ছা সংগ্রহে সেই আছে, ধুলি সংগ্রহ করে কি এই সামনেই মন্দির এখানে পাশেই রাখা আছে? পাশে রাখা আছে। আমাদের যেহেতু মন্দিরে ওই ধুলিগুলো রাখতে গেলে যে একটু পরিকাঠামোগত ব্যাপার আছে, হ্যাঁ, নিয়মাবলী সেই আছে কাজটা কিছু। চলছে। সেটা হওয়ার পরে ধুলিগুলো আমরা যথারীতি যথা নিয়মে আমরা এখন কি ধুলিগুলি নিয়ে সেটা একটু আমরা দর্শন করতে পারি? হ্যাঁ, দূর থেকে? অবশ্যই অবশ্যই, এটা বাড়ির ভেতরেই রয়েছে, সেগুলি দর্শন করা যেতে পারে। তো চলুন দেখি তাহলে আমরা একটু গিয়ে দর্শন করে যাই আজকে আর কি, যখন এসেছি। ঠিক আছে, আসুন। বাপরে বাপ, যেটা যেটা লেখা আসে আমি তো সব ঘুরিয়ে রাখিনি, সেগুলো সেটিং করা নেই। তো বিশাল ব্যাপার। ভীমাশঙ্কর, দক্ষিণেশ্বর, এটা অভিনব। এটা কি আপনার নিজেরই সব 108 পবিত্র স্থানের মানে ধুলি এখানে কিন্তু সংগ্রহ করে উনি যেভাবেই হোক, সে বাবার কৃপাই বলুন আর মায়ের কৃপাই বলুন, এখানে কিন্তু তিনি সংগ্রহ করে আজকে এই 2025-এ কিন্তু নিয়ে এসছেন। আর এইগুলি কিন্তু প্রতিষ্ঠা করা হবে কদিন পরেই।
আর সেদিনও চেষ্টা করব আসার আমি এখানে, অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কিভাবে প্রতিষ্ঠা হচ্ছে, যদি বাবা এখানে টেনে নিয়ে আসেন সেদিনটায়। তো এখন আপনাদের একটু আমার এই ভিডিওর মাধ্যমে এই ধুলিগুলি কিছুটা আপনাদের একটু দেখাই, দর্শন করাই। আমি দেখছি ওই লালটার মধ্যে ধুলি। আচ্ছা আচ্ছা আর বাড়ির বাইরেটা না ওটা তো ওয়েট না করলে হাওয়া বাতাসে পড়ে যাবে তো। বাবা, দক্ষিণেশ্বর, অমরকণ্টক, সাচি, কন্যাকুমারী, শ্রী পর্বত, গোদাবরী, রত্নাবলী, নবদ্বীপ, কালীঘাট, যুগাদ্রা, ত্রিবেণী, জব্বলপুর, মাদুরাই, ইলোরা, নৈনিতাল, গোকুল, কুরুক্ষেত্র, বিষ্ণুপুর, অমৃতসর, শান্তিনিকেতন, রামস্বামী। দেখুন এখানে নানান কিন্তু রয়েছে পরপর, সবগুলো আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না সামনে থেকে, ওপর থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। প্রত্যেকটি যে কৌটোগুলো দেখছেন এর ভেতরে লাল কাপড়ে করে কিন্তু মোড়ানো রয়েছে সেই এক একটি স্থানের সেই ধুলি। এই যে নবদ্বীপের ধুলি সংগ্রহ এই কৌটার মধ্যে এইভাবে রাখা হয়েছে। আচ্ছা, এই আর এর মধ্যে ধুলিটা হচ্ছে ওই লাল যে কাপড়, লাল কাপড়টির ভেতরে আর কি এর ভেতরে ধুলি, এর সঙ্গে আমলকি, হরিতকি, বয়রা, রুদ্রাক্ষ, আচ্ছা, আচ্ছা। একটা কড়ি, অনেক 16 নিয়মাবলী আছে, সেই 16 নিয়মাবলী আনা, অনুযায়ী তিল, সাদা তিল দিয়ে এটাকে বেঁধে তারপরে এটা রাখা হয়েছে। তার সঙ্গে মঙ্গল ঘরটা দেওয়া আছে। মঙ্গল আর ঘর। নিচে যে বালিটা দেখছেন এটা কিন্তু এমনি নর্মাল বালি, এটাকে আচ্ছা, ওয়েট দেওয়ার জন্য, যেন আচ্ছা, হাওয়া আচ্ছা। বাতাসে না পড়ে যায়। আচ্ছা আচ্ছা, বাহ। একটু ভার হলে কি হবে, যেখানে রাখবো সেখানে হ্যাঁ। পড়ে যাবে না, সেই জন্য রাখা। মেন ধুলি কিন্তু ওই লাল কাপড়ের লাল মধ্যে, কাপড়ের মধ্যে। লাল কাপড়ের মধ্যেই যার যার ধুলি করা। আর এই বালিটা সমস্ত জায়গায় বালি দেওয়া আছে, এটা হাওয়া বাতাসে না পড়ে যায় সেই জন্য এই ব্যাপারটা করা আছে। আর এই এক একটি জায়গার নাম লিখিত করে সব নাম লেখা দেওয়া আছে, সিরিয়াল নম্বরও রয়েছে। সব এটা একদম 52 আপনি নম্বর। নিজে হ্যাঁ করেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা রেজিস্টার এরকম করা থাকবে। এটা যেমন 52 নম্বর রেজিস্টারে খুঁজলে এই ধুলিটা আমরা দেখতে পারবো। এরকম 1 থেকে 108 এরকম সিরিয়াল নম্বর থাকবে, এবং সেইভাবে আমরা আমাদের ওই ধামে আমরা 1 থেকে পরপর 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 সব সাজানো থাকবে। আচ্ছা, এর সঙ্গে এই নবদ্বীপেরই আবার ঘাটের একটা জল, আমরা যে আচ্ছা, পবিত্র জল বলি, পূর্ণ জল, সেটাও এর উপরেই সেট করা হবে, থাকবে। তাহলে ঘাট বিশাল। না, এটার মধ্যে নেই, এটা আলাদাভাবে জলের ব্যবস্থা আলাদা করা হচ্ছে। সেটা রয়েছে এটার সঙ্গে। এটাকে নিয়ে দেখতে হবে কিভাবে সেটিংটা হয়। হ্যাঁ, নবদ্বীপ, নদিয়া নবদ্বীপ, গৌরাঙ্গ মহাপ্রভু। বন্ধুরা, রুদ্রাক্ষ সম্বন্ধে যেদিন যে কোর্সগুলো এখানে করানো হয়, তো সেদিন কিন্তু একটা প্রসাদের ব্যবস্থা করা হয়। তো এই দেখুন, এই অন্ন আর এই ডাল, তারপরে সবজি, হ্যাঁ, তো এই ধরনের কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সবাই কিন্তু এখন এই প্রসাদ গ্রহণ করছেন। তো আমিও বসেছি এই প্রসাদ গ্রহণ করতে। তো প্রসাদ গ্রহণ করে তারপর কিন্তু আমার এই ভিডিওটা আমি শেষ করব। প্রসাদ তো কোনো কথা হবে না, অসাধারণ। তো যাই হোক, ঝটপট প্রসাদটা খেয়ে তারপর বাকি কথা। তো বন্ধুরা, আজকের এই মহেশ্বর ধামের এই অলৌকিক মন্দিরটি দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না হর হর মহাদেব। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।